হৃদয়ের বিশুদ্ধ উচ্চারণ কবির এই কবিতা, তাকে গভীর শ্রদ্ধা জানাই। বীরভূম থেকে এসেছেন। আমি সমস্ত সাথীদের বলবো যে আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, প্রিয়জনদেরকে দেখতে পাচ্ছেন, কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু অনুরোধ করব এখান থেকে যখন কেউ কিছু বলছেন, কথা বললে তাদের খারাপ লাগবে। একজন কবি কবিতা বলছেন, একজন চিন্তক। সমিতি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সমাগত সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। একটা বিষয় এখানে রাখা হয়েছে, তবে প্রধান বিষয় যেটা আমি মনে করি সেটা হলো এই যে সাহিত্যিক ডাইরেক্টরিটা সেটার প্রকাশ। খুব কৌতূহল ছিল যে এরকম একটা ডাইরেক্টরি তৈরি হয়ে গেল এবং কি তার মধ্যে আছে, কোন সাহিত্যিকদের পাব। ইতিমধ্যে সেরকম লব্ধ প্রতিষ্ঠিত সাহিত্যিক আমরা সত্যি কি পেয়েছি? তো সেটার জন্য খুব কৌতূহল ছিল, আর মনে হয়েছিল অত্যন্ত পরিশ্রম ও নিষ্ঠা সাপেক্ষ একটি কাজ। সেই কাজ যারা করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছিলাম। তো আরেকটা বক্তৃতার বিষয়ও ঠিক করা হয়েছে, বাঙালি মুসলমান, পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান চিন্তা চেতনার উত্তরণ। আমার তো মনে হয় বাঙালি মুসলমান কথাটাই একটা বিদঘুটে ব্যাপার। এই পশ্চিমবঙ্গে যারা বাস করেন, পশ্চিমবঙ্গবাসী, তারা বাঙালি আর মুসলমান এই দুটোকে আজ পর্যন্ত মেলাতে পারেনি। এখনো পর্যন্ত, আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত যারা বাঙালি মুসলমান নন, আমি তাদের কথা বলছি, তারা কিন্তু ভাবেন বাঙালি আবার মুসলমান, এটা আবার হয় নাকি? এইরকম একটা যুগ্ম ব্যাপার হতে পারে না। এটা বহুদিন ধরে চলে আসছে এবং এখনও চলে আসছে। এখনও আমরা সেটাকে মুছতে পারিনি। আমার আজকের খুব আকাঙ্ক্ষা ছিল দেখবার যে সত্যিই কি সেটা আমরা মুছতে পেরেছি। কারা আসছেন, কারা কি করছেন, দেখা যাক তো সত্যিই কি সেই প্রচেষ্টাটা সম্ভব হয়েছে। কিছুটা দূর আমরা এগোতে পেরেছি, যে মানুষটি বাঙালি আবার সেই মানুষটি মুসলমান। এটা আমার কাছে বিরাট একটা ধাঁধা বলে মনে হয়, ছোটবেলা থেকে হয়েছে। একটা ব্যাধি আমাদের বাঙালিদের আছে, সেই ব্যাধিটার নাম আমি ব্যাধি। আপনারা জানেন কি না জানি না। আমি ব্যাধি, কথা বলতে গেলে আমি 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 কি করেছি, আমি কি জেনেছি, আমার কি কাজ, এইসব আমরা খুব বলি। এটা কিন্তু একজন দুজনের নয়, আমাদের প্রত্যেকের মধ্যে আজকে গোটা বাঙালি সমাজকে এই ব্যাধি প্রায় সংক্রামক ব্যাধির মতো ব্যাপ্ত হয়ে গেছে গোটা সমাজে। দেখবেন কেবল আমি, কেবল আমি, কেবল আমি। তো আমি সেই পথে যেতে চাইছি না, কিন্তু আমার যে জীবন, সেই জীবনটা বাঙালি মুসলমান সমাজের অনেক কিছুই প্রতিফলিত করে। সেই রকম দুই একটা কথা বলে আমি থেমে যাব। দীর্ঘ বক্তৃতা দিতে আসিনি। আমাদের সমস্যা অনেক, যারা পরিচয়ে বাঙালি আবার পরিচয়ে মুসলমান, পশ্চিমবঙ্গে তাদের সমস্যা সত্যিই অনেক। সেই সমস্যাগুলো কিভাবে তৈরি হয়েছে আমি দু চারটে কারণ বলে আমার কথা শেষ করব। আজকে আমাদের দেশটা ভাগ হয়েছে কতদিন হয়ে গেল? ৭৫ বছর। এই ৭৫ বছর ধরে বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গের, তারা বুকে মাটি ঠেকে গেছে তাদের, হিঁচড়ে 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 চলতে 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 কত যে রক্ত ঝরেছে তাদের, কিন্তু তারা যোগ্য স্থান নিজের দেশে পায়নি। আজও তাদের ভাবতে হয়, তাই তো এই দেশ, আমার দেশে থাকতে পারবো তো? এই প্রশ্ন আজও তাদের কুরে কুরে খায়। সামনে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আমরা জানি, সেই সংকট আমাদেরকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে যে আমরা এই দেশের মানুষ
এই মাটিতেই আমার সব কিছু, এই দেশের মাটিতে। আমরা কেন আলাদা মানুষ বলে চিহ্নিত হব? এই প্রশ্ন আমাদের কুড়ে কুড়ে খায়, কিন্তু দেশবাসী আর কাউকে এই প্রশ্ন চিন্তিত করে না। কারণ তাদের মনে হয় একদল মানুষ, তাদের ধর্মবিশ্বাসটাই প্রধান, ধর্মবিশ্বাসের নিরিখেই তাদের পরিচয়। তারা কী ভাষায় কথা বলে, কী ভাষায় সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি লাভ করে, সেগুলো দেখার দরকার নেই। এই যে ভাবনাটা, এই ভাবনাটা আজকে আমাদের দেশে প্রবল হয়ে রয়েছে ৭৫ বছর ধরে। আর যে বাস্তব সংকট, সেই বাস্তব সংকটটা হলো, দেশ যখন ভাগ হলো, তখন যারা সম্পন্ন, শিক্ষিত, ধনবান, সংস্কৃতি সম্পন্ন মানুষ, এক কথায় যাদের বলে কালচার্ড, এবং মধ্যবিত্তরাই কিন্তু সব সমাজে, সব দেশে, বিশেষ করে আমাদের দেশেই মধ্যবিত্তরাই ধরে রাখে, সমস্ত সংকট থেকে বেরিয়ে যাওয়ার উপকরণ তারাই যোগায়। সেই মধ্যবিত্তের সংকট দেখা দিল বাঙালি মুসলমান সমাজে পশ্চিমবঙ্গে দেশভাগের পরে। মধ্যবিত্ত আর রইল না, উচ্চবিত্ত রইল না, শিক্ষিত মানুষ রইল না, সুসংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ রইল না। পড়ে রইলেন কারা? হতভাগ্য কিছু মানুষ, যাদের একমাত্র কি চিন্তা তৈরি হলো তখন বলুন তো? আমার দেশভাগের পরে জন্ম, 49-এ আমার জন্ম। একমাত্র চিন্তা সমস্ত মানুষের মধ্যে দেখা দিল, আমরা থাকতে পারবো তো এ দেশে? নিজের দেশে থাকতে পারবো তো? একটা পা পূর্ব পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ হয়েছে, আর একটা পা নিজের দেশে। কখন যে চলে যেতে হবে তার কোনো ঠিক নেই। অতএব শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির দিকে ধ্যান দেওয়ার মতন যোগ্যতাও তাদের ছিল না, কারণ অত্যন্ত সামাজিক পরিচয়ে অত্যন্ত দুরবস্থার মধ্যে থাকা মানুষরাই পড়ে থেকেছিলেন। যারা এতটুকু সুবিধা পেয়েছেন চলে গেছেন। খুব কম সংখ্যক পরিবার থেকে গিয়েছিল যারা হাল ধরতে পারতেন, কিন্তু এত কম তারা সংখ্যায় পেরে ওঠেননি। এটা আমার খুব বেশি করে মনে হয়েছে। আমার জীবনের কাহিনী দেখুন, 1946-এর বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হলো কলকাতায়। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট, অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন, সত্যি অর্থে বিদ্বান। শেষ জীবনে শেক্সপিয়ার পড়ছেন এক হাতে, আবার শরৎচন্দ্র পড়ছেন আর এক হাতে। এতটাই বিদ্বান মানুষ তিনি, আমাদের ডিকশনারি দেখতে হয়নি, বাবাকে বললে সঙ্গে সঙ্গে মানে বলে দিতেন। এই মানুষটি একলা পড়ে গেলেন, কলকাতায় থাকতে হলো। আমার মা, হয়তো একটু আন্দাজ করা যায়, আমাকে দেখেও কিছুটা আন্দাজ করা যায়, আমার মা অত্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনড়, অটল, অচল ছিলেন। তিনি বললেন, এই দাঙ্গা বিধ্বস্ত কলকাতায় আমি আর থাকবো না। আমার বাবা বরাবরই ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, শিক্ষা লাভ করেছেন, চাকরি পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। বিয়ে করার পরে এই সংকটে পড়লেন। মা চলে গেলে মা বললেন, আমার জন্য ব্যবস্থা করো, আমি এখানে থাকবো না। না তো না। গ্রামের বাড়িতে আমার বাবার ঠাকুরদা, দাদা, তার জমি জায়গা সম্পত্তি বহুত বিশাল ছিল। তো যাই হোক, বাবা আলাদা করে মায়ের জন্যে ব্যবস্থা করলেন। আমি করছি না। এটি কিন্তু পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সমাজের বহু ঘরের এরকম ছবি, অন্তত শিক্ষিত ঘরের ছবি। তো আমি জন্ম থেকে গ্রামে মানুষ, জন্ম থেকে 17-18 বছর বয়স পর্যন্ত আমি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, বসিরহাট স্কুল থেকে, এবং গ্রামের সঙ্গে নিবিড়ভাবে সংযোগ ছিল। আমাকে দেখে কেউ তখনও বোঝেনি, আজও বোঝেনি যে আমি গ্রামের মানুষ। আমাকে অনেকে বোঝাতে আছে গ্রাম কীরকম, আমি তখন হাসি মনে মনে যে আমার সঙ্গে গ্রামের যে কোনো যোগ আছে কখনো ছিল, এটা কেউ ভাবতেই পারে না। যাই হোক, তো এই যে
সংকটটা তৈরি হলো আমার মতন মানুষ, আপনারা একটু ভেবে দেখুন, গ্রামে তৈরি হলো সংকট, শিক্ষা সংকট ইত্যাদি তো আছে। তৎসত্ত্বেও বাধাগুলো পেরিয়ে গেলাম মায়ের জোরে, মা পারলেন। এবং আমি আজকে আমার ৭৪ বছর বয়স, মা বললেন যে মেয়ে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মেয়ের বিয়ের কথা ভাবা হবে না। এটা ভাবা যায়? তো যাই হোক, সেইভাবেই আস্তে আস্তে এগোনো গেল। এবং আজকে হয়তো আমার জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি অনেকটাই সফল করতে পেরেছি, এটা খুব সত্য কথা। এবং কখনো নিজের কথাই কেবল ভাবিনি, সর্বক্ষণ মনে হয়েছে আমি যে সম্প্রদায় থেকে উঠে এসেছি, যে সম্প্রদায়ের মানুষ যে ধর্মবিশ্বাস নিয়ে বাঁচে পশ্চিম বাংলায়, অত্যন্ত অবজ্ঞা অবহেলার শিকার হয়ে, আমি তাদেরই একজন। আমি একটা ছোট কথা বলে আমি প্রায় শেষ করব, আর বাড়াবো না কথা। স্কুলে, গ্রামের স্কুল থেকে বাদুড়িয়ার ভালো স্কুলে একটা ক্লাস 5-এ ভর্তি হতে গেছি। প্রথম দিনের ঘটনা শুনুন। আমাকে একটি মেয়ে, আমাদের মাস্টারমশাইয়ের মেয়ে, সে বলল, আমার নাম নমিতা, তোর নাম? বিশ্বাস করুন আমি মিরাতুন নাহার আমার নাম এটা বলতে পারলাম না। কেন জানেন? ওই মেয়েটি আমার থেকেও তোরা মুসলমান, এরকম অভিজ্ঞতা ততদিনে হয়ে গেছে। মুসলমান মানেই তারা একটা কিম্ভূত কিমাকার জীব, তারা আমাদের মতো নয়। কতবার শুনেছি আপনি মুসলমান, আপনাকে দেখে তো বোঝা যায় না। কতবার জীবনের প্রায় প্রতিটি ক্ষণ শুনেছি। স্টেট স্কলারশিপের ইন্টারভিউ দিতে গিয়েছি, প্রশ্ন, আর ইউ রিলেটেড টু বিজয় সিং নাহার? অর্থাৎ আমি যে শামসুন নাহারের কেউ হতে পারি এটা ভাবতেও পারে না, নিশ্চয়ই বিজয় সিং নাহারের কেউ। অর্থাৎ ওদের চোখে, অমুসলমানদের চোখে পশ্চিম বাংলায়, আমি ওদের বললাম, আমায় মার্জনা করবেন, কিন্তু এই ওদের হয়েই আছি আমরা, ওদের আমাদের হয়েই। তারা কখনোই ভাবতে পারে না একটি সভ্য, শিক্ষিত, পরিশীলিত, কথাবার্তা, চেহারার মানুষ এ মুসলমান হতে পারে। এতদিন পর্যন্ত এরকমই ছিল, আজও আছে। আজও আমাকে কেউ মুসলমান ভাবে না, আমি সেটা ভাবাবার জন্যে ব্যগ্র নই, কিন্তু কখনোই নিজের সম্প্রদায় থেকে নিজেকে বিযুক্ত করিনি। আমার সম্প্রদায় তার এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া দেশবাসী বোঝে না। সমস্ত লেখার মাধ্যমে বলতে চেষ্টা করেছি, দলিত, দরিদ্র, সংখ্যালঘু সমস্ত মানুষদের পিছিয়ে থাকা মানে গোটা দেশটার পিছিয়ে থাকা। এই গোটা দেশের পিছিয়ে থাকাকে কেউ বুঝলো না, সেখানে বিভাজন করে, ওরা দলিত, ওরা দরিদ্র, ওরা সংখ্যালঘু। কি মূর্খের দেশে আমরা বাস করি, এটা আমার বারংবার মনে হয়। আমরা সত্যি, আমাদের একটাই পরিচয় গোটা দেশের, মূর্খের দেশে আমরা বাস করি। কিছুতেই আমি বোঝাতে পারিনি যে পিছিয়ে থাকে যারা, তারা পিছিয়ে থাকলে কি দেশটা এগিয়ে যেতে পারে? আজ পর্যন্ত কেউ ভাবে না, বরং তাদেরকে নিশ্চিহ্ন করতে চাইছে একটা বিশেষ রাজনীতি, আর একটা রাজনীতি ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করে কিনা বলুন? পশ্চিমবাংলার মুসলমানরা এখন ভোট ব্যাংক, এই পরিচয়টাই তাদের প্রধান নয় কি নয়? আর কেন্দ্রীয় শাসক দলের কাছে কি পরিচয়? ওদের ধর্মবিশ্বাস, ওরা যা ওদের ধর্মবিশ্বাস, এই দেশটা সেই ধর্মবিশ্বাসের ধারে কাছে নেই। এই দেশটা ধর্মনিরপেক্ষ থেকে আজকে হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ভেবে দেখেছেন অবস্থাটা? সামনে কত সঙ্গীন অবস্থার মধ্যে আমরা বাস করছি, আমরা বলতে বাধ্য হচ্ছি, আমাকেও ভাবতে হয়। আমি সেদিন ভাবছি যে আমার মেয়ের নাম শাওনি রাখলাম না কেন? সব নামটা থাকার জন্যে সে আজকে ভালো ইউনিভার্সিটিতে চাকরি পাবে না, কারণ সে মুসলমান বলে চিহ্নিত হবে, এবং শাসক দল, কেন্দ্রীয় শাসক দল তাকে চাকরি দেবে না, তার হাজার যোগ্যতা থাকতেও। সে অত্যন্ত যোগ্য একটি মেয়ে, কন্যা সন্তান সত্ত্বেও। আর দুটি কথা বলে শেষ করব। আমাদের পিছিয়ে পড়ে থাকার প্রধান কারণ আমরা আমাদের মেয়েদেরকে পিছিয়ে রেখেছি।
আমি সমস্ত সব পশ্চিমবঙ্গবাসীকে বলেছিলাম, এতক্ষণ বলছিলাম তাদের কি দোষ? আমাদের নিজেদের দোষ হচ্ছে আমরা মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে পারিনি। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম উচিত ছিল মেয়েদেরকে শিক্ষা দেওয়া। আমার মা যদি আমার মা না হতেন, আমি হতাম না। অত্যন্ত, তার বাবা ছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র। তো সেই জন্যে শিক্ষা ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে এত অবহেলিত হয়েছে। আর মা যদি অশিক্ষিত হয়, মার মধ্যে যদি কালচার সংস্কৃতি না থাকে, তাহলে সেই পরিবারের সন্তানরা কোনো দিন কারো কাছে মান সম্মান পাবে না। এটা একটা অন্যতম প্রধান দোষ আমাদের সমাজের, আমাদের সম্প্রদায়ের। কিন্তু দোষটা সবটা সম্প্রদায়ের নয়, কারণ সম্প্রদায়ের যখন অস্তিত্ব সংকট প্রবল হয়ে উঠেছে, তখন তারা পুরুষ নারীর ভেদ তো করবেই। ওরা মেয়ে, ওরা ভেতরে থাকুক, আমরা ছেলে আমরাই পাচ্ছি না, ওরা কি করবে, এই ধরনের ধ্যান ধারণা। শেষ করব, শুধু একটি কথা বলেই শেষ করব। সংকট, আমরা প্রবলতম সংকট যেটা আমার মনে হয় সেটা হলো ৭৫ বছর ধরে আমরা বুকে হেঁচড়ে 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 আজকে এই কয়েকজন এখানে এসেছি, সাহিত্য সংস্কৃতি চর্চা, সাহিত্যিক ডাইরেক্টরি বার করছি। আমাদের মনে হচ্ছে আমরা বেশ অনেকটা এগিয়েছি, এটা আমাদের মনে হচ্ছে একটা আনন্দের খবর বলে মনে হচ্ছে। কিন্তু ভেবে দেখুন, দেশ ভাগ হওয়ার পরে ৭৫ বছর কেটে গেছে। ৭৫ বছর পরে আমরা কতটুকু এগোতে পেরেছি সেটা আজকে প্রশ্ন। পারিনি কেন সেটাও প্রশ্ন। লক্ষ্য করুন, মিশন স্কুলগুলো কবে তৈরি হলো? এই কথাটা আপনারা একটু ভাববেন। মিশন স্কুলগুলো কবে তৈরি হলো? এখানে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, সর্বপ্রাচীন জাহিরুল হাসান নন বয়সে, তিনি বোধহয় সর্বপ্রাচীন মনে হয়, মুন্সি আবুল কাসিম। তিনি যে কাজ তার ধ্যান দিয়ে করেছেন, সেই কাজটি করার দরকার ছিল অনেক অনেক আগে আমাদের পশ্চিমবঙ্গে। তিনি শুরু করেছিলেন মিশন স্কুলগুলো, তো মনে হয় সম্ভবত তারপরে। তার প্রচেষ্টার কোনো তুলনা হয় না। এই মিশন স্কুলগুলো ইত্যাদি কেন তৈরি হলো না, এইটার একটা উত্তর আপনারা দিতে পারলে ভালো হতো, তা তো সময় নিতে পারবো না। এই জন্যেই তৈরি হলো না, থাকতে পারবো কি পারবো না নিজের দেশে কি জানি, থাকতে দেবে কি দেবে না নিজের দেশে আমাদের কি জানি, কখন চলে যেতে হবে। অতএব বাংলাদেশ যখন থেকে হলো, বা পূর্ব পাকিস্তান নিজেদেরকে বাংলাদেশে পরিণত করতে পারলো, তারপর থেকে পশ্চিমবঙ্গের মুসলমানরা জানবেন চিন্তা চেতনার উত্তরণ বলছিলেন, সেখানেই উত্তরণটা ঘটে গেল। অর্থাৎ বাংলাদেশ, ওরা বাঙালি, আমরা বাঙালি, এই বাংলার অমুসলমান বাঙালিরা কিন্তু বাংলাদেশকে অন্যভাবে নিল। আর আমরাও আর বাংলাদেশে আমাদের যেতে হবে না, এটা আমরা বুঝতে পারলাম। পূর্ব পাকিস্তান যতদিন ছিল ততদিন আমাদের যেতে হবে, চলে যাব। আমি নিজেও কতদিন ৬৪ সালে মনে হয়েছে, ক্লাস 9-এ পড়ি তখন, যে কোন দিন চলে যেতে হবে, কি কি জিনিস নেব কে জানে। ৬৪ একটা বিরাট দাঙ্গা হয়েছিল কলকাতায়। তো এটাই হচ্ছে সংকট। অস্তিত্ব সংকট থেকে বাঁচবার জন্য আমরা আমাদের উন্নত করবার জন্যে যে সমস্ত সংকটের মোকাবিলা করতে হয়েছে সেগুলো আমরা পারিনি। বাংলাদেশকে, মুজিবুর রহমানকে সাবাসী দিতে হবে। তিনি যদি বাংলাদেশ তৈরি না করতেন, পশ্চিমবঙ্গের মুসলমানরা কখনোই শিক্ষাক্ষেত্রে যেভাবে আজকে এগিয়ে গেছে, বিভিন্ন মিশন স্কুলগুলো তৈরি হয়েছে, ভাই স্কুল তৈরি করেছেন, এটা সম্ভব হতো না, করতে পারতো না কেউ। কোন বলে করবে? থাকতে পারবো কিনা ঠিক নেই। তো আজকে আমরা সেরকম একটা অবস্থায় এসেছি। আমার শেষ কথা এটাই, সবাই যখন এগিয়ে যাচ্ছিল তখন আমাদের কিছু ছিল না। পশ্চিমবাংলার মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই যখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছিল, তখন আমাদের কিছুটি ছিল না। আমরা একেবারে দিনহীন একটি সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলাম। তারপরে ৭৫ বছর পরে আজকের এই ছবি দেখছেন। ৭৫ বছর পরে আমরা একটু 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 করে এগিয়েছি।
যখন এগিয়েছি তখন কিন্তু সার্বিকভাবে, এটাই আমার শেষ কথা, সার্বিকভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালির পতন ঘটে গেছে। পশ্চিমবঙ্গের বাঙালি আজ অধঃপতিত জাতিতে পরিণত হয়েছে। গোটা ভারতবর্ষের অবস্থাও তাই। না আছে মানুষ হওয়ার শিক্ষা, না আছে উচ্চ রুচির সংস্কৃতি, না আছে সত্যিকার সাহিত্যিক জ্ঞান সম্পন্ন মানুষের সাহিত্য চর্চা। সাধারণভাবে সেগুলো এখন মুছে দেওয়া হয়ে যাচ্ছে। সেই রকম সময়ে আমরা বাঙালি মুসলমানরা পশ্চিমবঙ্গের আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা নিজেদেরকে উন্নত করব। চারদিকে যখন এত খারাপ অবস্থা, কোথাও শিক্ষা সুরুচি ইত্যাদি নেই, আছে কিনা বলুন, হ্যাঁ বা না বলুন? আছে? প্রকৃত মানুষ দেখতে পাচ্ছেন যারা শিক্ষার পেয়ে প্রকৃত মানুষ হয়েছে? আমি সবার কথা বলছি। সেই রকম সময়ে আমাদের চেষ্টাটা কোথায় গিয়ে ঠেকে যাচ্ছে? আমরা কাউকে চতুর্দিকে কোনো আদর্শ খুঁজে পাচ্ছি না। নৈতিক আদর্শ বলে কোথাও কিছু নেই। এই সমাজটা কাকে দেখে এগিয়ে যাবে? এই সমাজটা বুঝবে কি করে যে এগিয়ে যাওয়া কাকে বলে? প্রশ্নটা রেখে আমি থামতে চাইছি। আমি খুব বিনীতভাবে একটা কথা বলছি। সাহিত্যিক ডাইরেক্টরি খুব মন দিয়ে দেখছিলাম, জেলাভিত্তিক তৈরি হয়েছে, সাহিত্যিকদের নাম পরিচয় ইত্যাদি। তো বাকিদেরগুলো তো আমি ঠিক যাচাই করার মতন ক্ষমতা আমার নেই, নাম এবং তাদের গ্রন্থ ইত্যাদি ঠিক প্রকাশ হয়েছে কি না। উত্তর 24 পরগনায় গিয়ে মিরাতুন্নাহারের নামটা দেখতে পেলাম এবং দেখলাম যে গ্রন্থগুলোর নাম লেখা হয়েছে, একটা গ্রন্থ আমি লিখিনি। এগুলো একটু দেখবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। এইরকম প্রচেষ্টা একটা, তো একটু ধাক্কা খেলাম। এই ধাক্কাগুলো আরও আমাদের খেতে হবে। দেখবেন একটি গ্রন্থ আমার রচিত নয়, হয়তো অন্যদের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু সেটা আমার যাচাই করা আমার সাধ্যের বাইরে। সকলকে আমার ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভাইকে বিশেষ শ্রদ্ধা, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। লক্ষ লক্ষ কোটি কোটি ভুলে ভরা এই দেশ, সেই দেশে যোগ্যতা নয়, জন্ম পরিচয়, গোষ্ঠী গোত্র পরিচয় অনেক বড় হয়ে ওঠে। সে দেশের যে কত গভীর সংকট, সেই সংকটের কথা এবং নিজের দৃষ্টান্ত হয়ে তিনি কিছু কথা বললেন এবং তার যে মানে এগিয়ে চলার বাণী, তাতে আমরা যদি উদ্বুদ্ধ হতে পারি, তাকে যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে হয়তো আজকের এই সভার সার্থকতা। আর এই যে ত্রুটির কথা তিনি তুললেন, এটা খুব সত্য। আমি সামান্য কয়েকটা বই লিখেছি, তার মধ্যে সেগুলো ভুল হয়ে গেছে। তো আমরা ঘোষণাই করেছি যে এই ডাইরেক্টরিটা প্রথমবার, আগামী দিনের সংশোধন, পরিমার্জন এবং আরও নতুন যাদের সংযোজন, সেগুলো ঘটতেই থাকবে। আগামী দিনে আমরা নিশ্চিত করছি যে সমস্ত ভুলভ্রান্তি, সেই ভুলভ্রান্তিকে আমরা অতিক্রম করতে পারবো। আপনাদের কাছে অনুরোধ যে যে ভুলভ্রান্তিগুলো হয়েছে, আপনার চেনা জানা লেখক কবিদের, তিনি ডাইরেক্টরির নথিভুক্তির ফর্ম আমাদের ডাইরেক্টরি কমিটির সম্পাদক রমজান আলী এবং সুরঞ্জন বাবুর হাতে তুলে দেবেন। রমজানদা কোথায়? আসুন। সেই ফর্মটি তিনি ডাইরেক্টরি কমিটির সম্পাদকের হাতে তুলে দিচ্ছেন। সুরঞ্জন বাবুকে যেতে হবে অন্য একটা অনুষ্ঠানে, না হলে আমরা ভেবেছিলাম রেখে দেব, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি তার কাছ থেকে শুনবো আজকের তার কিছু কথা। এখন একটু ভুল হয়ে গেল, সমুদ্রবাবুকে এই যে ডাইরেক্টরি প্রকাশ হলো এবং আগামী দিনের যে কর্মকাণ্ড হতে যাচ্ছে, সেই নিয়ে তার অভিমত জানতে চাইছি। বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতি
গোটা বাংলা জুড়ে কাজ করছে, তা আপনারা বুঝতেই পারছেন। আজকে তো সাহিত্যিক ডাইরেক্টরি প্রকাশ হলো। তো যেমন বাঙালি মুসলিমরা, মুসলিম সমাজ যেমন অবজ্ঞার শিকার, তেমনি তথাকথিত হিন্দু আজকে যারা এসসি এসটি ওবিসি নামে প্রচারিত তারাও তাই। যদিও আমরা গোটা বাঙালি সমাজেরই ওপরে কাজ করার চেষ্টা করছি। তো আমি ফর্মটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইটাই আপনাদের পূরণ করতে হবে। আপনারা অনলাইনেও করতে পারেন, এইটা সংগ্রহ করে নিতে পারেন, হাতে লিখেও করতে পারেন। যেমন প্রথমে থাকবে সাহিত্যিকের নাম। ধরুন এই চর্চা করছি আমি, আমার নাম সমুদ্র বিশ্বাস লিখলাম। পিতার নাম তাহলে প্রফুল্লচন্দ্র বিশ্বাস লিখলাম। মাতার নাম প্রমীলা বিশ্বাস লিখলাম। আমার জন্ম অর্থাৎ যিনি করছেন তিনি, আমার যেমন 16ই আগস্ট 1971। জন্মস্থান কোথায়? বসিরহাট। ঠিকানা গৌরাঙ্গ ভবন, মধ্য দুর্গানগর, পোস্ট রবীন্দ্রনগর, কলকাতা 65। যোগাযোগ ফোন নাম্বার দেওয়া যেতে পারে এবং দিতেও হবে। ইমেল এবং ওয়েবসাইটটা লিখে দিতে হবে। প্রকাশিত গ্রন্থ তালিকা লিখতে হবে। আর যদি প্রকাশিত গ্রন্থ তার না থাকে তবে কোন কোন পত্রিকায় তার লেখা, কী ধরনের লেখা প্রকাশ হয় সেটা জানাতে হবে। আর যত গ্রন্থ আছে সেই গ্রন্থ আমাদের কাছে পৌঁছে দিতে হবে যোগাযোগের মাধ্যমে। যেমন আমার লেখা আছে যে আমার 10টি উপন্যাস, তার ভিতরে আমি কয়েকটি নাম লিখে দেবো এই ফর্মে, 10টি পারলেও লিখে দেবো। যেমন অগ্নিমণ্ডলের মর্মকথা, না বলা কথা, কিংবা বাদাবন। তেমনি কাব্যগ্রন্থ যদি থাকে একাধিক, কাব্যগ্রন্থের নাম দিতে হবে, সেই বই পাঠিয়েও দিতে হবে। যদি গল্পগ্রন্থ থাকে গল্পগ্রন্থগুলোর নাম দিতে এবং সেই বই পাঠিয়ে দিতে হবে। যদি গবেষণা গ্রন্থ থাকে তাহলে সেগুলোও পাঠিয়ে দিতে হবে এবং তা লিখে দিতে হবে কতটি, 2-4টে নাম দেওয়াও যেতে পারে নাম লিখে। নাটক যদি থাকে তাও বলা যেতে পারে কতগুলো নাটক এবং সেই গ্রন্থ পাঠিয়ে দিতে হবে। যাত্রা থাকলেও হবে। যদি আপনি কোনো পুরস্কার পান, সরকারি হোক, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হোক, বড় কোনো সাংস্কৃতিক সংস্থা থেকে হোক, সংগঠন থেকে হোক, তাহলে তার নামগুলো উল্লেখ করতে হবে। যদি একাধিক আপনি পান তাহলে আপনি সংখ্যাটাও বলে দিতে হবে। আপনি আপনার মূল পরিচিতি কোনটা, যেমন কবি হতে পারেন, নাট্য ব্যক্তিত্ব হতে পারেন, গল্পকার হতে পারেন, এখানে দেওয়া আছে। তার যেটা আপনি, তা সেটা উল্লেখ করে সেটাকে টিক দিয়ে দিতে হবে বা লিখে দিতে হবে। কি কি পুরস্কার আপনি পেয়েছেন সেই পুরস্কারগুলো দিতে হবে। আপনার পেশা কি এটাও খুব গুরুত্বপূর্ণ থাকবে, সেটা লিখতে হবে এবং একটি ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। আমি এখানে আজ দুজনের ফর্ম ফিল আপ মানে লিখে জমা দিচ্ছি। আমার এবং মধ্যবঙ্গের আরেকজন অত্যন্ত শক্তিশালী দলিত লেখক, তার নাম হচ্ছে জীবন কুমার সরকার। আমি আমাদের সম্মানীয় রমজান আলী সাহেবের কাছেই তুলে দিচ্ছি, যাতে করে আগামী দিনে আমাদের যখন ডাইরেক্টরি, সাহিত্যিক ডাইরেক্টরি প্রকাশ হবে তখন যেন বিশেষ করে আদিবাসী, এসসি এসটি ওবিসি এই সম্প্রদায়ের যত লেখক শিল্পী